রথীন্দ্রনাথের পেটে কি একটা গোলমাল, অসুস্থ বোধ করতেন। খাওয়া দাওয়া একেবারেই রোগীর পথ্য। ওদিকে পিতৃদেব রবীন্দ্রনাথ পুত্রের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন। বলতেন, রথী না জানে আমার আগেই যায়। দুঃখ করে একবার বলেছিলেন, রথীর দুর্ভাগ্য, সে আমার পুত্র। তাই রথীর গুণগুলো কারোর চোখে পড়ল না, আমার আড়ালেই সব চাপা পড়ে গেল। মানুষ রথীন্দ্রনাথ আদপে যথেষ্ট লাজুক প্রকৃতির। বিখ্যাত পিতার ছেলে হয়েও নিজে কম গুণের অধিকারী ছিলেন না। নানা রকম যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করে অনেক কিছু নতুন বের করা ছিল তার নেশা। উদয়নে প্রতিমা দেবী রথীন্দ্রনাথের শোবার ঘর। সেখানে ছিল মস্ত এক নিচু খাট, টান টান বিছানা, ছোট বড় কয়েকটি তাকিয়া আর বালিশ। রথীন্দ্রনাথের অভ্যাস ছিল বিছনায় আধশোয়া অবস্থায় লেখালেখি করা। চিঠিপত্র থেকে প্রয়োজনীয় লেখা সবই বিছানায় শুয়ে শুয়ে তিনি রাতের বেলায় লিখতেন। ঘরের বড় বড় দরজা জানলা সব খোলা। কবি ঘনিষ্ঠ রানী চন্দ্রপ্রতিমা রথীর ঘরের পাশ দিয়ে রাতের শোবার সময় দেখতেন রথীন্দ্রনাথ বিছনায় শুয়ে শুয়ে লিখছেন। প্রতিমা দেবী পাশে বসে একটা তাকিয়া কোলে কথা বলেই চলেছেন। রথীন্দ্রনাথ লিখতে লিখতে মাঝে মাঝে একটু হু হা করতেন, কি করতেন না, এর বেশি কিছুই নয়। তবে তাতে প্রতিমা দেবীর কথা শেষ হতো না। এই দৃশ্য দেখতে দেখতে রানীচন্দ্র শুতে যেতেন। আবার খুব ভোরে যখন তিনি নেমে আসতেন তখন দেখতেন প্রতিমা সেইভাবেই রথীর সাথে কথা বলছে, আর রথী শিয়রে তার বাতি জেলে ঠিক সেই রকম শোয়া অবস্থাতেই বই পড়ছেন। তাই রানীচন্দ্র লিখেছেন, রথীদা বৌঠানের শয্যায় এই দৃশ্যটি আমার বড় মধুর লাগত, এখনও লাগে যখন ভাবি তাদের কথা। বৌঠান রথীকে আলাদা করে ভাবতেই পারি না, দুজনেই যেন এক। তাদের কাজ পৃথক আকারের হলেও সুর ছিল এক তারে বাঁধা। প্রতিমা দেবী বাগান করতে শুরু করলেন। চারদিকে জুই, বেলি, দোলন চাপার শাড়ি। রথীন্দ্রনাথের কারখানার ঘর ঢেকে দিলেন বসন্ত মালতী ঝুমকোলতায়। ওদিকে রথীন্দ্রনাথও বাগান করা শুরু করেছেন। রানীচন্দ্রা ছুটোছুটি করেন আর দেখেন দুই বাগানের মধ্যে কোনটি সেরা। সেই সব দেখে রথীন্দ্রনাথ হাসেন মিটিমিটি, প্রতিমা খুক খুক করে। দিনে দিনে রথীন্দ্রনাথের বাগানের নেশা বাড়ে। আশ্রমে ঘুরে ঘুরে বেছে বেছে গাছ লাগাতেন। স্বামী স্ত্রীর বাগানে উত্তরায়ণ আলোকিত হয়ে ওঠে, ঘন ছায়া ফেলল। শ্যামলে শ্যামলে সবার চোখ জুড়িয়ে যায়। আশ্রমের রাঙামাটি দিকে দিকে ঢাকা পড়ে। প্রতিমা ছিলেন জাত শিল্পী, এই সম্পদ তার জন্মগত। অবনীন্দ্রনাথ ঠাকুরের আদরের ভাগ্নি। জোড়াসাঁকোয় যখন বিচিত্র অনুষ্ঠান শুরু হয় সেখানে ছবি আঁকতেন। নিজের বলে কোনো সময় ছিল না, তাকে না হলে রবীন্দ্রনাথের এক মুহূর্ত চলতো না। আর প্রতিমা নিজের বলে কোনো সময় কোনোদিন দাবি করেননি। গুরুদেব আছেন, সংসার আছে, আছে আশ্রম, কত কিছুই না তার দায়িত্ব, সব হাসিমুখে সামলে দিতেন। প্রতিমা নিজেও খুব একটা সুস্থ ছিলেন না, হাঁপানির সমস্যা ছিল। যখন সেই সাংঘাতিক টান উঠত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকতো না। রাতের পর রাত দুঃসহ দিন কেটেছে, একটানা কষ্ট পেতেন এই হাঁপানির জন্য। রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুখস্মৃতির কথা পঙ্কজ মল্লিক নিজের কলমে লিখেছেন। আজ সেই রথীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার প্রথম সাক্ষাতের কথা লিপিবদ্ধ করতে গিয়ে আমার চোখ ভেসে যায় চোখের জলে। তাকে ভুলে গেলে মহা পাপের ভাগী হব। কলকাতা, শান্তিনিকেতন, দেরাদুন, যেখানেই রথীন্দ্রনাথ থাকুন, পঙ্কজ মল্লিকের সাথে তার যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। কবিগুরুর জন্মশতবর্ষের নিমন্ত্রণ পেয়ে পঙ্কজ মল্লিক চলে গেছিলেন দেরাদুনের রথীন্দ্রনাথের গৃহে। সেখানে তিনি তার দীর্ঘ আতিথেয়তা গ্রহণ করেন। দেরাদুনে বাবা মশায়ের জন্মশতবর্ষ পালন করছিলেন রথীন্দ্রনাথ। পঙ্কজ মল্লিক ছিলেন একমাত্র আমন্ত্রিত কণ্ঠশিল্পী।
রথীন্দ্রনাথ পঙ্কজ মল্লিককে আদেশ করলেন বর্ষার গান করুন। দেরাদুনের পাহাড়ে বর্ষা নেমেছে। অপরূপ সুন্দর সেই দৃশ্য বাড়ির বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলেন রথীন্দ্রনাথ। এমনও প্রাণ ঢালা বর্ষার গান বেতারে রেকর্ডে আর কখনো পঙ্কজ মল্লিক গাননি। একের পর এক নিবেদন করেছেন কবিগুরুর উদ্দেশ্যে তারই আত্মজের সামনে দাঁড়িয়ে। প্রচার বিমুখ রথীন্দ্রনাথ বাংলা ও ইংরেজি দু ভাষাতেই খুব ভালো লিখতেন। উদ্ভিদ এবং উদ্যানবিদ্যায় তিনি ছিলেন অসাধারণ। বিচিত্র ও বহু বিস্তৃত ছিল তার হাতের কাজ এবং কারুকর্মের ক্ষমতা নিজের চোখে দিনের পর দিন দেখেছেন পঙ্কজ মল্লিক। পিতৃদেবের গান বিভিন্ন ভাষাতে ভাষান্তরিত হয়ে প্রচারিত হোক রথীন্দ্রনাথ চাইতেন। সত্যি বলতে পিতার মতো রবীন্দ্রনাথের গানের প্রচার এবং প্রসার সম্পর্কে তার কোনো গোঁড়ামি ছিল না। সেবার সবাই ঠিক করলেন রথীন্দ্রনাথের 50 বছর জন্মোৎসব পালন করা হবে। বন্ধু স্নেহস্পদেদের উৎসাহে তিনি কিছুতেই থামাতে পারলেন না। কাতর হয়ে শুধু বললেন, আশ্রমে কিছু করো না, বাবা মশাই আছেন, তার সামনে আমাকে লজ্জা দিও না। তবু সেই খবর রবীন্দ্রনাথের কাছে গিয়ে পৌঁছায়। তিনি বললেন, সবাই ভালো করে আয়োজন করো, আমি নিজে রথীর জন্মোৎসবে যোগ দেব। সেই খবর পেয়ে রথীন্দ্রনাথ লজ্জা পেয়ে একেবারে বেঁকে বসলেন। শেষে ঠিক হয় অনুষ্ঠান হবে শ্রীনিকেতনে। আম গাছের ছায়ার বেদিতে রবীন্দ্রনাথ বসে আছেন, পাশে রথীন্দ্রনাথ উৎসবের রঙে হলুদ চাদর গায়ে। ক্ষিতিমোহন সেন, হাজারী প্রসাদ দ্বিবেদীজি মন্ত্র পড়লেন। কবিগুরুর আশীর্বাদ কবিতা লিখে এনেছিলেন, পড়লেন বড় মর্মস্পর্শী সেই কবিতা। মধ্যপথে জীবনের মধ্যদিনে উত্তরিলে আজি, এই পথ নিয়েছিলে চিনে, সাড়া পেয়েছিলে তব প্রাণে। দূরগামী দুর্গমের স্পর্ধিত আহ্বানে ছিল যবে প্রথম যৌবন। শেষ কলাইন, বিদায় প্রহরে রবি দিনান্তের অস্তনত করে রেখে যাবে আশীর্বাদ তোমার ত্যাগের ক্ষেত্র পরে। গান হলো, রথীন্দ্রনাথ নত মস্তকে বসে আছেন, পিতা পুত্র বসে আছেন পাশাপাশি। অপূর্ব এক দৃশ্য। রানীচন্দ্র লিখেছিলেন, শুধু একবারই আমরা দেখেছি এ ছবি।